আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন ছিল। এ উপলক্ষে আওয়ামী লীগ যেহেতু বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা একটা রাজনৈতিক দল, কাজেই সেই দলের প্রকাশ্য কোনো রকম অনুষ্ঠান, কোনো রকম রাজনৈতিক কর্মসূচি থাকার কথা নয় এবং আমরা দেখিও নি। কিন্তু বিচ্ছিন্নভাবে তারা সারা দেশেই কিছু না কিছু করার চেষ্টা করবেন বলে আগে ভাগে একটা ঘোষণা দিয়েছিলেন, এক বা একাধিক ঘোষণা দিয়েছিলেন এবং সেগুলি সবই ছিল মূলত অনলাইন ভিত্তিক। অনলাইনে তারা যাদের মতো ঘোষণা দিয়েছিলেন এবং এগুলোকে প্রতিরোধ করার জন্য, এগুলোকে থামানোর জন্য সরকারের মধ্যে আমি একটা যুদ্ধংদেহী প্রস্তুতি দেখেছিলাম, যেটা নিয়ে গতকালকে আমি একটা কন্টেন্ট করেছিলাম। সরকার ঢাকা শহরে প্রায় 16-17 হাজার পুলিশ নামিয়েছিল এটাকে থামানোর জন্য। 6টা জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এই যাতে নাকি আওয়ামী লীগ কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের কর্মসূচি পালন করতে না পারে তার জন্য এগুলো হয়েছে। সরকারের দিক থেকে এগুলো করা হতে পারে, কারণ সরকারই তো ঘোষণা করেছে যে এই দলটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যেহেতু সরকারের ঘোষণা, যাতে সেটা ভঙ্গ না করতে পারে সেজন্য যারা চেষ্টা করবে, এটা স্বাভাবিক। কিন্তু চেষ্টাটা আমার কাছে প্রস্তুতির একটু বেশি বাড়াবাড়ি মনে হয়েছে, যেমন সেটা আমি কালকে বলেছি। কিন্তু আমার আজকের আলোচনাটা হলো যে এটা করতে যে জামাতে ইসলাম করলোটা কি। মানে আওয়ামী লীগের একটা কর্মসূচি, যে আওয়ামী লীগের কর্মসূচি করার কোনো আইনগত বৈধতা নাই। আর আইনটা ভালো মন্দ সেটা কিন্তু অন্য আলাপ। এখন আইন যদি ভাঙে, তাহলে আইন যারা প্রণয়ন করেছেন সরকার দেখবে। এখানে জামাতে ইসলামের ভূমিকাটা কি, এটা আমার কাছে ক্লিয়ার হলো না। তারা এটা নিয়ে মাঠ গরম করলো, যেটা আমরা আগের আমলে, আওয়ামী লীগ আমলে দেখেছি। কিন্তু জামাত অথবা বিএনপি কোনো কর্মসূচি দিলে পরে আওয়ামী লীগ একটা পাল্টা কর্মসূচি দিত এবং বলতো রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা তোমার ভয় নাই, এগুলি বলতো আর কি। রাজপথ কেউ ছাড়তে চায় না, মানে যখন তারা ক্ষমতায় যায় তখনও তারা রাজপথ ছাড়তে চায় না। এবং এরই মানে আরেকটা দিক এবার দেখলাম যে বিএনপির তেমন শোরগোল কিন্তু দেখিনি, জামাতের বেশি শোরগোল দেখলাম। জামাত রাজপথ ছাড়বে না এবং তারা আওয়ামী লীগকে কিছু করতে দেবে না, ভালো কথা। এবং করতে দেবে না বলে তারা আজকে যে কাণ্ডটা করলো, এই কাণ্ডটা কিন্তু আমি মনে করি একটা বড় ইঙ্গিতবহ একটা কাণ্ড। তাদের হাতে গণমাধ্যম কর্মীরা আজকে নাজেহাল হয়েছে, এই জামাতের হাতে। জামাত মিছিল বের করেছে 32 নম্বরের আশেপাশে, 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর, মানে যেখানে নাকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসস্থান ছিল এবং সেখানে পরবর্তী সময়ে বঙ্গবন্ধু জাদুঘর হয়েছিল। যে জাদুঘর কারো ব্যক্তি মালিকানা ছিল না, এটা একটা ট্রাস্টের মালিকানা ছিল। যে জাদুঘরকে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভেঙে গুঁড়িয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। যে জাদুঘরের ভাঙাকে কেন্দ্র করে একজন আসামিকেও গ্রেপ্তার করবে কীভাবে? কোনো মামলাও হয়নি বোধ হয়। মামলা হয়েছে কিনা আমার জানা নেই, হলো তো নিশ্চিত ওইজন্য গ্রেপ্তার হতো। বাংলাদেশের আইন শৃঙ্খলা নিরাপত্তা ব্যবস্থা এরকমই ছিল। তো সেটার সামনে যে জামাতে ইসলামকে আজকে সমাবেশ করতে হবে, তারা ওই এলাকায় বেশ উত্তপ্ত স্লোগান সহকারে মিছিল করেছে এবং সেখানে যে সমাবেশ করেছে, এই সমাবেশের জায়গায় 10 জন সাংবাদিককে তারা নানাভাবে হেনস্থা করেছে। একজনের অবস্থা বেশ খারাপ, তিনি দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশির, তাকে সে গুরুতরভাবে আহত হয়েছে। এছাড়া আরও 10 জন সাংবাদিক শিবিরের দ্বারা ভোগান্তি, তবে হেনস্থার শিকার হয়েছে। এই যে ঘটনা ঘটেছে, এটার ভিডিও আজকে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি সারাদিন দেখা গেছে। কারা এই কাজগুলি করেছে তার ছবিও সে ভিডিওতে পাওয়া যায়। এর মধ্যে কিছু স্টিল ছবিও আমি দেখলাম, বিডি নিউজ 24-এর একটা স্টিল ছবি আমি আজকেই দেখলাম। ওখানে যে একদম চেহারা দেখে চেনা যাচ্ছে যে কারা ওই সাংবাদিককে কিল ঘুষি চট থাপড় মারছে, তার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে, মাটিতে ফেলে রাতি দিয়েছে, অনেক কিছু হয়েছে। এখন এই যে ঘটনাটা কী নিয়ে ঘটনা,
ঘটনার যতটুকু আমরা জানতে পেরেছি বিভিন্ন পত্রপত্রিকায়, ঘটনার কিছুই না। ওনারাও এখানে মিছিল করে এসেছেন, বীর দর্পণ কেউ তো নাই, প্রতিপক্ষ তো নাই, নিজেরাই বীর, নিজেরাই বিজয়ী, এবং ওখানে দাঁড়িয়ে তারা বক্তব্য দেওয়া শুরু করেছেন। এবং অনেকেই বক্তব্য দিচ্ছেন, এক একজন লম্বা লম্বা বক্তব্য দিচ্ছেন। এই সময় সাংবাদিকদের একটা অংশ বলেছিল যে আপনারা এতজন বক্তব্য না দিয়ে, এটা তো মিছিল পরবর্তী সমাবেশ, সাধারণত যেরকম হয় আর কি, মিছিল পরবর্তী সমাবেশ হলে অথবা মিছিল পূর্ব সমাবেশ হলে একজনকে দুজন লোক বক্তৃতা দেয়, দিয়ে হয়তো মিছিল শেষ করে অথবা মিছিল শুরু করে, যেটাই হোক। এখানে অনেকেই বক্তৃতা দিচ্ছিল। এই জন্য সাংবাদিকরা বলছিল আমাদের তো খবরটা ধরাতে হবে, এত জনের বক্তব্য তো আমরা নিতে পারবো না, আপনারা প্রধান যারা আছেন নেতা তারা বক্তৃতা দেন, বাকিরা সংক্ষেপ করেন। এতেই তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। এবং তখন তারা বলছিল যে আপনার যদি পছন্দ না হয় আপনি চলে যান, আপনাদের এখানে থাকতে হবে না, এটসেট্রা এটসেট্রা, এক কথা দুই কথা মানে বাকবিতণ্ডা। এবং এক পর্যায়ে ওই সাংবাদিককে লক্ষ্য করে বলা হচ্ছে যে এ হলো ফ্যাসিবাদের দোসর, বলেই কিল চর থাপড় যা আমার মেরেছে। এটা ভেরি ইন্টারেস্টিং একটা ব্যাপার। আপনাকে পছন্দ হলো না, কেউ একজন বললো আপনি ফ্যাসিবাদের দোসর, তারপরে আপনাকে চর থাপড় কিল ঘুষি এমনকি আপনার জীবন নিয়ে নেওয়া সবই বৈধ। কাউকে ফ্যাসিবাদের দোসর এই হিসেবে উচ্চারণ করে তাকে আপনি যা খুশি তাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা অন্তর্বর্তীকালীন সরকার শুরু করে দিয়েছিল, এই সরকারের আমলেও সেটা অব্যাহত আছে। এবং জামাতও সেই একই অস্ত্র আজকে প্রয়োগ করেছে। শিশিরকে বলেছে যে ও ফ্যাসিবাদের দোসর, অতএব তাকে মারা যাবে, এবং তাকে কিল ঘুষি চর থাপড় মারা শুরু হয়েছে। এটুকু হলো ঘটনা। পরে যখন বিষয়টা নিয়ে জানাজানি হলো, এবং হইচই হলো, বিভিন্ন মিডিয়া লেখালেখি হলো, ভিডিও দেখা গেল, এবং এগুলো দেখে জামাতের পক্ষ থেকে বলা হলো যে আমরা ঠিক আছে, আমরা এটা দেখব, এবং তারা একটা ইনকোয়ারি কমিটিও করে দিয়েছে, এবং আগামীকালকে আমাদের তারা রিপোর্ট দিবে, এবং যা করার তা করবে, বিচার ব্যবস্থা করবে। এই যে জামাতের একটা আচরণ যে তারা বিচার করবে, এটাও কিন্তু আমাদের দেশে খুব রেগুলার ঘটনা না। অনেকে কেউ কিছু করে টরে না, তো ওনারা ভালো মানুষ বোধ হয়, এই জন্য বিচার করবেন। এটা শুনে হয়তো সাংবাদিকরা খুশি হবেন, বলবেন আর তো কেউ করে না, একটা দল করেছে, একটা পলিটিক্যাল পার্টি করেছে, আপনাদের তো খুশি হওয়া উচিত, সাংবাদিকদের খুশি হওয়া উচিত। প্রশ্ন হলো এই যে প্রবণতাটা, এই যে প্র্যাকটিসটা, আপনি একজনকে মারবেন, আপনারা যদি অন্যদের চেয়ে নিজেদেরকে ভালো প্রমাণ করতে চান, তাহলে একটা ইনকোয়ারি কমিটি করে দিবেন, শেষ। ইনকোয়ারি কমিটিতে দুজন লোককে আপনারা বলবেন শাস্তি দিবেন। কী শাস্তি দিবেন? আপনারা তো পলিটিক্যাল পার্টি, আপনারা তো জেল ফাঁসি দিতে পারবেন না। বলবেন তার পদ স্থগিত করা হলো, বলবেন তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হলো, এই তো। কিন্তু যিনি অপমানিত হলেন, যারা ফিজিক্যালি টর্চার্ড হলেন, তাদের কি তাতে রিমেডি হবে? তাদেরকে যে অসম্মানটা করা হলো, সেই অসম্মানের কি প্রতিদান এতে মিলবে? দেখুন, আমি বিষয়টা নিয়ে একটা কথা বলি। জামাতে ইসলামের অনেক নেতার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে, যোগাযোগ আছে, কথাবার্তা হয়, আগেও হতো, এমনকি আওয়ামী লীগ বা আর এর আগে যখন নাকি মহাজোট সরকার ছিল, বিএনপির নেতৃত্বাধীন, যেটা আমাদের জামাতের দুজন মন্ত্রীও ছিলেন, সেই মন্ত্রীদের সঙ্গে আমার একাধিকবার দেখা হয়েছে। আমি ওনাদের বেশ ঢাউস ইন্টারভিউ করেছি, এবং আমি সবসময়ই বলতাম, আমার বন্ধুবান্ধবকে বলতাম, সহকর্মীদের বলতাম যে জামাত নেতাদের মধ্যে এক ধরনের ভদ্রতা আমি দেখতে পাই। ওনাদের মধ্যে এক ধরনের পরিমিতি বোধ আছে, ওনাদের মধ্যে সৌজন্যতা আছে। এগুলো আমি সবসময় কিন্তু বলে আসছি। তো যাদের ভিন্ন অভিজ্ঞতা আছে, আমারই কিছু বন্ধুবান্ধব আছে যারা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তারা আমাকে বলেছেন যে ভাই আপনি এই কথা বলতেই পারতেন না যদি আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়তেন, অথবা আমাদের ওই সময়ে যদি আপনি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়তেন তাহলে আপনি বলতে পারতেন না। কী জানি হতে পারে, আমি তো ওই দুই ইউনিভার্সিটিতে পড়িনি, কিন্তু আমি সরাসরি দেখিনি। কিন্তু যে সমস্ত নেতাদের সঙ্গে আমি মিশেছি, কথা বলেছি, আমি তাদের মধ্যে সবসময় এক ধরনের ভদ্রতা, নম্রতা, সৌজন্যতা, শিষ্টতা আমি দেখতে পেয়েছি। তাদের নৈতিক অবস্থানটা কি সেটা অন্য বিষয়, সে আলোচনা তো আমার হয়নি, বাট আমি এটুকু দেখে পেয়েছি যে পারস্পরিক আলোচনার সময় তারা এই ধরনের আচরণ করেন। কিন্তু এবার যখন এখানে দেখলাম, তখন আমি একটু অবাকই হলাম, এবং তাদের আমি যে ভিডিওগুলি দেখলাম, এই দেখলেও বোঝা যায়। এবং গত জুলাই আন্দোলনের পর
জুলাই আন্দোলনের পরপর যখন নাকি অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে ছিলেন, তখন যে সমস্ত আচরণ কথাবার্তা তাদের মুখে শুনেছি, সেগুলো কিন্তু আমি ঠিক আমার অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারিনি। এখনও তো বলবেন, আমি জানি কেউ কেউ তেমন বলবেন যে দলটা বড় হয়ে গিয়েছে, যখন বড় দল হয়ে যায় তখন সবার উপর নিয়ন্ত্রণ রাখা যায় না, এটাও হতে পারে। কিন্তু ওই যে বললাম, আমার কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব আছেন যারা নাকি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অথবা রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, তাদের বক্তব্য হলো এই যে দৃশ্যটা আপনি আজকেও দেখলেন 32 নম্বরের সামনে, আসলে এটাই জামাত। এরা যখন ভদ্র থাকেন, ভদ্র আচরণ আপনার সঙ্গে করেন, ওটা হলো সুযোগের অভাবে ভদ্র, অথবা ওটা একটা মুখোশ। তাদের প্রকৃত চেহারা হলো এটা। যখন তারা ক্ষমতাবান হন তখন তাদের প্রকৃত চেহারাটা বেরিয়ে পড়ে। আমি জানি না এটা সত্য মিথ্যা, আমি বলতে পারবো না, যেহেতু আমার নিজস্ব অভিজ্ঞতা নাই। কিন্তু এবারে যে ঘটনাটা, এটা ঠিক আমি মেলাতে পারছি না। আবার কেউ কেউ তো বলবে যে দল বড় হয়ে গেছে, কিন্তু সবার উপর এরকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় না। কেউ কেউ আছে যারা নাকি দলীয় আদর্শ ছাড়াই, আদর্শের সঙ্গে অতটাই একমত না, অথবা আদর্শকে ধারণ করতে পারে না, তারা হয়তো এরকম করেছেন। দুটোই হতে পারে। কিন্তু আমার কথা হলো, আমরা কি দেখতেছি? আমরা কিন্তু এই সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আমরা দেখেছি মিডিয়া নানাভাবে আওয়ামী লীগ সরকারের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্যাতিত হয়েছে। তা আমরা ভেবেছিলাম, এবং এইবার যেমন আমাদের বিএনপি দলীয় প্রধান তারেক রহমান, উনি দেশে আসার আগেই ওনার নিজের একটা কার্টুনকে একবার ওনার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন। তাকে ব্যঙ্গ করে কার্টুন করা হয়েছিল। উনি সেটা দেখে বলেছিলেন যে এই ধরনের কার্টুন আমরা দেখতে চাই সামনে। উনি রাজনৈতিক নেতাদের নিয়েও সমালোচনা উনি মিডিয়ার কাছ থেকে পেতে চেয়েছেন। কিন্তু আমরা কি পাচ্ছি? সরকারি দলের মধ্যে পাচ্ছি, বিরোধী দলের মধ্যে পাচ্ছি। আমরা দেখেছি এই সরকারের আমলে এই 1-2 সপ্তাহের মধ্যেই বগুড়ার একজন সাংবাদিককে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আরও 5 জনের বিরুদ্ধে মামলা আছে, তাদেরও পাওয়া মাত্র গ্রেপ্তার করা হবে। কিসের নমুনা এগুলো? কোনো এক প্রতিমন্ত্রী নাকি মানহানি হয়েছে, এই জন্য গ্রেপ্তার করতে হবে। যদি এভাবে চলতে থাকে তাহলে প্রধানমন্ত্রী যে কথাটা বলেছিলেন তার প্রতিফলনটা আমি কোথায় দেখব? সরকারি দলের মধ্যে দেখছি, যারা বিরোধী দল জামাত ইসলামী তাদের মধ্যে দেখছি। তাহলে মিডিয়া কতটুকু নিরাপদ? সরকারি দলের কাছে কতটুকু নিরাপদ? বিরোধী দলের কাছেই বা কতটুকু নিরাপদ? আমি বুঝতে পারি না যে আমরা পরিবর্তনটা কোথায় পাবো। কালকে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে বন্ধ করার জন্য, প্রতিষ্ঠাবার্ষিকীতে কারো কেউ মাঠে নামতে না দেওয়ার জন্য, মাঠে নামা বাদ দেন, আপনি এটা পালনই করতে পারবেন না, এগুলি করার জন্য যেরকম উঠে পড়ে লাগা, সমস্ত শক্তি এক জায়গায় একত্রিত করা এবং আঘাত করা, এই যে প্রবণতা, এটাই কি আমাদের জন্য প্রত্যাশিত ছিল? আমরা তো একটা সকলের রাজনৈতিক অংশগ্রহণে একটা সমাজ চাই, সেই সমাজটিকে আমরা পাচ্ছি। আপনারা বলবেন হয়তো যে আওয়ামী লীগ আমলে কী হয়েছিল? হ্যাঁ, আওয়ামী লীগ আমলে খারাপ হয়েছিল, কিন্তু আওয়ামী লীগের পুরো 15 বছরে কোনো রাজনৈতিক দলকে কিন্তু শেষে 2-3 দিন যদি আপনি বাদ রাখেন, শেষের দিকে এসে 2-3 দিন আগে এসে নিয়ে তারা জামাতকে নিষিদ্ধ করেছিল। এর আগে পুরো সময়ে কোনো রাজনৈতিক দলকে কিন্তু নিষিদ্ধ করা হয় নাই, যেটা নাকি এই সরকার একটা নির্বাচনই করেছে নিষিদ্ধ করে। আওয়ামী লীগ আমলে 14 অথবা 18 নির্বাচনে সবাই এসেছিল, 14 নির্বাচন অথবা 24 নির্বাচনে আসেনি কেন? অন্য অন্য দলগুলো তাদেরকে আসতে বলা হয়েছিল, তারা আসেনি। তারা ভেবেছিল তাদেরকে আসলে প্রতারণা করা হবে, তাদেরকে জিততে দেওয়া হবে না, তাদেরকে চিন্তাই করা হবে ভোট। আশঙ্কা অমূলক ছিল না, আশঙ্কা সঠিক ছিল। কিন্তু তারা তো একদম সরাসরি তাদেরকে বাতিল করে দেয়নি। আমরা তো এবার বাতিল করে দিলাম, একটা রাজনৈতিক দল নির্বাচনের অংশই নিতে পারবে না। ইহাকে গণতন্ত্র বলা হয়? আমি জানি না। আমাদের একজন সাংবাদিক উনি বলেছেন, যদি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা যদি সঠিক না হয় তাহলে গণমাধ্যমেরও কোনো স্বাধীনতা থাকবে না। আমরা গণমাধ্যমের স্বাধীনতাহীনতাটা শুরু হয়েছে বলে মনে করি। এখন দুটো ঘটনার প্রেক্ষিতে আমি আতঙ্ক বোধ করছি। এটা যদি নমুনা হয় তাহলে গণতন্ত্রের ভবিষ্যৎ সামনে কী আছে, এটা নিয়েও আমার মনে হয় আতঙ্কিত হওয়ার সুযোগ আছে।